শুরু করো। দেখো 12 এ কি আছে আমাদের এখানে, কিছু প্রাইসের কথা বলছে। ওকে, বইটা পড়ো, দেখো কি বলে, কি আছে আমাদের এখানে। দেখো এখানে বলছে যে the selling price of a watch এত টাকা, লস কত, 10% লস। what would be the price of the watch? Profit 10% is to be gained by selling it. That means selling price বের করতে বলছে, বাট সেটা প্রফিটে সেল। চলো আমরা কস্ট প্রাইস বের করে নিয়ে আসি। এখন প্রথমে এখানে আমাদের বলছে কত, লস কত, হ্যাঁ লস। দেখো হ্যাঁ এখানে আমাদের বলছে যে হ্যাঁ সেলিং প্রাইস এত, ওকে, হেয়ার লস, হেয়ার লস 10%। তাহলে if cost price is টাকা 100, then selling price equals to টাকা 100 minus 10, যেহেতু লস 10 মাইনাস হয়, টাকা 90। এখন চলো আমাদের আগে কস্ট প্রাইস বের করে আনতে হবে। দেখো কস্ট প্রাইস কত হয়, আমরা কি করব, কস্ট প্রাইস বের করব। তাহলে if selling price is টাকা 90, then cost price was টাকা কত বল, 100। চলো আমরা কস্ট প্রাইসটা বের করি। তাহলে if selling price is টাকা 1, then cost price 100 by 90। তাহলে if selling price is টাকা 625, selling price 625, then cost price টাকা 100, 625 by 90। তাহলে এখন আমরা কি পেলাম, টাকা এত, কস্ট প্রাইস 250 by 9। এখন চলো সেলিং প্রাইস 10% প্রফিটে, এটাই কস্ট প্রাইস। এখন এখান থেকে সেলিং প্রাইস বের করতে হবে, 10% প্রফিট। again profit is 10%। তাহলে if cost price 100, then selling price, উপরে লিখি if cost price 100, then selling price 100 plus 10, profit কিনতে হবে। তাহলে if cost price is টাকা 100, then selling price স্যার আপনি কি রেকর্ড করতেছেন? হ্যাঁ টাকা 100 plus 10 হবে, কারণ 10% প্রফিট তো। তাহলে এখন দেখো যে তাহলে if cost price is টাকা 1, then selling price equals to টাকা is টাকা 110 divided by 100। এখন চলো, এখন কস্ট প্রাইস কত, এত টাকা, কস্ট প্রাইস অফ দা is টাকা এত। তাহলে এখন আসো যে if cost price is টাকা 6250 by 9, then selling price 110 by 100 into 6250 by 9। এই দুটা জিরো দুই দিতে বাদ দিতে না আমরা,
তাহলে টাকা এখন মাল্টিপ্লাই করে দাও 55 7 বাই 9 আমরা কি পেলাম সেলিং প্রাইস পেয়েছি এখন চলো এটাকে যদি আমরা মিক্স ফ্র্যাকশন করি টাকা 7 63 8 বাই 9 তাহলে selling price 10% profit is selling price 763 8 by 9 দেখা যাবে এই টাকাটাই সেলিং প্রাইস আমরা পেলাম এরপরে চলো 13 নাম্বার বুঝতে পারছো কিনা কস্ট প্রাইস বের করছি এরপরে 10% প্রফিট এ সেলিং প্রাইস বাস 13 নাম্বারে যাই চলো 13 ওকে 13 নাম্বার 13 নম্বরে কি আছে দেখো 13 12 13 এই 13 নম্বরে দেখো যে আমাদের ম্যাথের কি অবস্থা 13 সেখানে দেখো কি বলা আছে হাউ কে মাইশা বট কত 15 মিটার অফ রেড রিবন এক রেড এত টাকা পার মিটার ওকে ভ্যাট আছে কত 4% হি গেভ 500 টাকা টু দ্য শপকিপার হাউ মাচ টেক উইল দ্য মানি রিটার্ন টু হার এখন দেখো যে হ্যাঁ উইদাউট ভ্যাট without VAT কি আছে এখন without VAT cost price of 1 meter of red ribbon is টাকা কত 20 ওকে তাহলে সম cost price of 15 meter of red ribbon is টাকা 20 into 15 300 তাহলে cost price হলো 300 টাকা উইদাউট ভ্যাট তাহলে ভ্যাট কত 4% তাহলে ভ্যাট কত পার্সেন্ট 4% 4% অফ টাকা 300 তাহলে 4 বাই 100 অফ টাকা 300 ক্যালকুলেট করলে এটা 3 হয় 12 টাকা 12 তাহলে সম উইথ ভ্যাট first price of 15 meter of red ribbon equals to টাকা 300 plus VAT আছে 12 টাকা equals to টাকা 312 এখন কত টাকা হলো 312 টাকা তাহলে এখন চলো যে শপকিপার রিটার্ন টু হার কত টাকা রিটার্ন দিতে 5 টাকা দিয়েছিল কত 500 তাহলে দা শপকিপার তাহলে সম the shop shopkeeper shopkeeper will return
to her equals to টাকা কত will return her টাকা 312 equals to টাকা 188 shopkeeper will return to her তাহলে কত টাকা দিল ওকে 188 টাকা তাহলে অ্যানসার এটাই 4% ভ্যাট ছিল তাহলে অ্যানসার আমরা পেলাম 188 টাকা এরপরে চলো ওকে 14 মিস্টার রয় ইজ এ গভর্নমেন্ট অফিসার বলছে he will go to India visit religion places বাংলাদেশে 1 টাকা equals to Indian 0.8 rupee how much বাংলাদেশি টাকা would need to Indian rupee এত টাকা এখন চলো ইউনিটারি মেথডে করব আমরা ইউনিটারি মেথডে ম্যাথটা করব 14 ওকে এত রুপি ইকুয়ালস টু 1 টাকা 0.85 এত রুপি ইকুয়ালস টু টাকা 1 রুপি ইকুয়ালস টু টাকা 1 বাই 0.85 তাহলে 42,500 rupee equals to taka 1 into 42,500 divided by 0.85 তাহলে equals to টাকা 50,000 তাহলে অ্যানসার 50,000 টাকা অ্যানসার হলো কত 50,000 টাকা তাহলে ওকে টাকা 50,000 ওকে 14 গেল 15 নিলিম ইজ এ সার্ভিস হোল্ডার মান্থলি বেসিক পে এত টাকা ইনকাম ট্যাক্স 2,50,000 টাকা ফার্স্ট স্ল্যাব অফ অ্যানুয়াল ইনকাম ইজ 0 টাকা তার মানে 2,50,000 টাকার কোনো ট্যাক্স তার দেওয়া লাগবে না বাকি যে টাকা থাকবে দ্য রেট অফ ইনকাম ট্যাক্স অ্যানুয়াল স্ল্যাব ইজ 10 টাকা এর পরে যে স্ল্যাবটা থাকবে সেটা 10% তাকে ট্যাক্স দেওয়া লাগবে হাউ মেনি টাকা ডাজ হি পে অ্যাজ এ ট্যাক্স এখন চলো আমরা ট্যাক্স রেজিস্টারটা করে ফেলি 2,50,000 টাকার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না কারণ ইনকাম যদি 2,50,000 হয় তার ট্যাক্স দেওয়া লাগে না এখন চলো 15 দেখো যে his monthly basic pay basic pay equals to টাকা 22,250 তাহলে so his yearly basic pay equals to টাকা 22,000 into 12 yearly basic pay 2,67,000 yearly basic pay তাহলে so amount of tax কত 10% of টাকা 2,67,000 minus 2,50,000 2,50,000 টাকা কোনো ট্যাক্স দেওয়া লাগবে না এই কারণে এটা মাইনাস করে দিলাম আমরা যে কোনো মানুষ ইনকাম করলে
তা 2,50,000 টাকা ট্যাক্স আর দেওয়া লাগে না। এখন অবশ্য বেড়েছে রেঞ্জটা, বাকি টাকা ট্যাক্স দিতে হয়, ঠিক আছে 10%। এখন অবশ্য 10%, বাস্তব ক্ষেত্রে 5% আছে, 10%টা নাই, স্ল্যাব অনুযায়ী চেঞ্জ করেছে পার্সেন্টেজ। তাহলে ওকে 10% অফ টাকা, এটা মাইনাস করলে 17,000। তাহলে এখন দেখো 10/100 অফ টাকা, তাহলে একটা জিরো এখান থেকে গেল, একটা জিরো এখান থেকে গেল, তাহলে টাকা কত 1,700। তাহলে অ্যান্সার এটাই, অ্যান্সার ট্যাক্স হলো টাকা 1,700, 1,700। দেখো এটাই ট্যাক্স। ওকে, 15 নাম্বার গেল। এখন তোমরা 42 নাম্বার পেজে যাও। 42 নাম্বার পেজে কয়েকটা ক্রিয়েটিভ ম্যাথ আছে, এই এক্সারসাইজেরই। পেজ নাম্বার 42 তে যাও, এই ক্রিয়েটিভ ম্যাথ দুটো আজকে করব আমরা। পেজ নাম্বার 42, অবশ্যই এক্সারসাইজের ক্রিয়েটিভ, বাট চ্যাপ্টারের শেষে তো ক্রিয়েটিভ দেওয়া থাকে, এই জন্যই দেওয়া আছে। পেজ 42 নাম্বার পেজে যাও, 25 নাম্বার ম্যাথটা দেখো। এটা কিন্তু 2.1 এর ম্যাথ। কত? 25 নাম্বার ম্যাথটা কিন্তু 2.1 এর ম্যাথ। এখন দেখো এখানে কি আছে দেখো। হ্যাঁ, piece of ornament made by mixing bronzing and silver. এই এখানে রেশিও বলা আছে, রেশিও অফ ব্রোঞ্জ এন্ড জিঙ্ক ইন দ্য অর্নামেন্ট এত, আর রেশিও অফ জিঙ্ক এন্ড সিলভার এত, ওয়েট অফ দ্য অর্নামেন্ট দিস। এবার বলছে যে ডিটারমাইন দ্য রেশিও অফ ব্রোঞ্জ এন্ড জিঙ্ক এন্ড সিলভার। এখন এ নাম্বার শুরু করো। ইন দ্য অর্নামেন্ট, in the ornament, the ratio of bronze and zinc equals to 1:2. Okay, ratio of bronze and zinc কত হলো? 1:2. and একটু নিচে লেখো, and the ratio of zinc and silver equals to 3:5. 3:5। এখন একটা জিনিস খেয়াল করো যে দুই জায়গায় দেখো আমাদের সেম আছে। হ্যাঁ, দুইটা জায়গায় আমাদের সেম আছে। আহা, কি সমস্যা? না, কোনো সমস্যা নাই, থেকে বন্ধ। আচ্ছা, দেখবা তাহলে এখন দেখো এখানে জিঙ্ক আছে 2, বাট এখানে জিঙ্ক আছে 3, জিঙ্ক এন্ড সিলভার। তাহলে 2 জিঙ্ক অ্যাড করবো, তাহলে এটা 2 আর 3 সেম করতে গেলে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 হবে। সাকসেসিভ রেশিও। তাহলে 1 into 3, 2 into 3, কারণ আমি এটার সাথে মিলাবো 6। তো এটা কত পেলাম আমরা? এত ইকুয়ালস টু 3:6। এখানে আসো, 3 into 2 is 2, 5 into 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা 6 আর এটা হলো 10। এখন মিলে গেছে। দেখো এখানে জিঙ্ক আছে 6 আর এখানে জিঙ্ক আছে 6, তাহলে রেশিও হলো 3, 6 আর 10। তাহলে সব ইন দা অর্নামেন্ট the ratio of bronze, zinc and silver.
ইকুয়ালস টু কত বাই ইজ। ওকে, ব্রোঞ্জ হলো 3, 6 আর 10, তাহলে অ্যান্সার এটা, অ্যান্সার 3, 6, 10। এখন ওকে, বি নাম্বারে কি বলছে দেখো, ডিটারমাইন দ্য ওয়েট অফ ব্রোঞ্জ, জিঙ্ক এন্ড সিলভার ইন দ্য অর্নামেন্ট সেপারেটলি, ইন্ডিভিজুয়ালি বের করতে বলছে। তাহলে এটা একটা অ্যান্সার শেষ হলো। এখন বি তে যাও। বি তে কি আছে দেখো, from a we get, লিখতে হবে from a, হ্যাঁ from a we get। হ্যাঁ, এখন আমরা কি পাবো এখন দেখো, from a we get the ratio of bronze, zinc and silver equals to 6:10. তাহলে sum of the ratio ratio 3 plus 6 plus 10 কত হয় 19। আর টোটাল অ্যামাউন্ট weight of the ornament, okay, 119 gram. Then in the ornament, okay, that is so in the ornament the quantity of bronze, হ্যাঁ quantity of bronze 3/19 of টাকা 190, কাটাকাটি করো 10, তাহলে 30, সরি 100 গ্রাম টাকা না, ওকে 190 গ্রাম, তাহলে 30 গ্রাম। কোনটা পেলাম আমরা, কোয়ান্টিটি অফ ব্রোঞ্জ। দেখো এখানে রেশিওতে কত আছে 3, ব্রোঞ্জ আছে 3, তাহলে 3/90 অফ টোটাল ওয়েট, এত গ্রাম আছে। এরপরে চলো, দ্য কোয়ান্টিটি অফ জিঙ্ক আছে কত 6/19 অফ 190 গ্রাম, এটা 10, 60 গ্রাম। এরপর আসো and the quantity of silver, okay, 10/100, so 10/19 of 190 গ্রাম, এটা কাটলে এটা 10 হয়, তো 10 100 গ্রাম হয়ে গেল, তাহলে ইকুয়ালস টু 100 গ্রাম, ইকুয়ালস টু দেখো 100 গ্রাম, 10 into 10 equals to 100 গ্রাম। তাহলে অ্যান্সার ব্রোঞ্জ 30 গ্রাম, zinc 60 gram and silver 100 gram, এটা অ্যান্সার। ওকে, এখন সি নাম্বারে যাও। দেখো সি নাম্বারে কি আছে। সি নাম্বার এখন বলছে ওয়েট অফ জিঙ্ক ক্যান বি মিক্সড, তো জিঙ্কটা মিক্সড করতে হবে, ঠিক কথা বুঝতে পারছো? তাহলে আমাদের রেশিও কার রেশিও দেওয়া আছে, রেশিও অফ ব্রোঞ্জ এন্ড জিঙ্ক,
তাহলে ব্রোঞ্জ কিন্তু মিক্স করবো না, ব্রোঞ্জ যা আছে তাই থাকবে। তাহলে ব্রোঞ্জ কত ছিল 30, জিঙ্ক আছে 60। তাহলে এখন চলো সি নাম্বার করবো ইন দ্য অর্নামেন্ট। ব্রোঞ্জ 30 এন্ড জিঙ্ক কত 60 গ্রাম। সি নাম্বারে চলো আগে শুরু করলাম তাহলে। হ্যাঁ সি নাম্বারে যাও, সি ইন দা ornament bronze is কত 30 গ্রাম and zinc is কত 60 গ্রাম। দেখো বাট এখন একটা জিনিস খেয়াল করো, একটা 30 গ্রাম হলো, একটা 60 গ্রাম, ঠিক আছে। এখন রেশিওটা কত আছে দেখি। the ratio of bronze and zinc equals to কত দেখো তো, 1:3, 1:3। এখন এই রেশিওটা কেন হয়েছে, এখানে জিঙ্কটা মিক্সড করা হয়েছে। তাহলে জিঙ্ক যদি মিক্সড করা হয়, ঠিক আছে, তাহলে ব্রোঞ্জ কি হবে, সেম থাকবে। তাহলে এখানে ব্রোঞ্জ কত 30, বাট এখানে ব্রোঞ্জ 1, জিঙ্ক কিন্তু 3। তাহলে এটাকে 30 বানাতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 30 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ 1 দিতে হবে। তাহলে চলো এটাকে 30 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 1 × 30, 3 × 30, 30, এটা হচ্ছে 90। তাহলে এখন দেখো ব্রোঞ্জ দেখো ঠিক 30 আছে, কিন্তু জিঙ্ক কত হয়ে গেছে 90। তাহলে এখন জিঙ্ক তো আগে ছিল 60, তাহলে কতটা মিক্স করতে হবে, তাহলে 90 - 60। তাহলে if bronze, if the quantity of bronze is 30 gram, then the quantity of zinc will be কত 90 gram। তাহলে so zinc should be mixed, চলো দেখো কতটুকু মিক্সড করতে হবে। zinc should be mixed, তাহলে জিঙ্ক আমাদের কতটা মিক্স করতে হবে, এখন আমরা এটা বের করব। চলো চলো জিঙ্ক শুড বি মিক্সড। দেখো আমাদের জিঙ্ক কতটা মিক্স করতে হবে। ওকে হ্যাঁ চলো তাহলে সব দেখছো কোয়ান্টিটি ব্রোঞ্জ 30, তাহলে জিঙ্ক বলবে 90 হবে। তাহলে জিঙ্ক তো আগে ছিল 60, এখন হয়ে গেছে 90। তাহলে সব the zinc should be mixed, the zinc should be mixed equals to 90 - 60 এত গ্রাম equals to 30 গ্রাম। তাহলে অ্যান্সার 30 গ্রাম। তাহলে ওকে জিঙ্ক শুড বি মিক্সড, 30 গ্রাম। এরপরে চলো পরের ম্যাথে গেলাম।
দেখো বুঝতে পারছো কিনা? কারণ আমাদের আগে অর্নামেন্টে 30 গ্রাম ব্রোঞ্জ ছিল আর জিঙ্ক ছিল 60, বাট এখন রেশিও আমাদের এটা দিয়েছে। তাহলে জিঙ্কটা চেঞ্জ করার কথা বলছে, কিন্তু ব্রোঞ্জ কিন্তু যা আছে তাই থাকবে। তাহলে ব্রোঞ্জ 30 ছিল, 35 দিলাম, তখন জিঙ্ক 90 হয়ে গেছে। তাহলে জিঙ্ক হবে 90 গ্রাম। তাহলে if the quantity of bronze 30 gram, then the quantity of zinc will be কত? 90 gram. তাহলে so the zinc should be mixed. 90 minus a 60, 30 gram. That's a 30. এরপরে ম্যাথে যাও, 26 নাম্বার। ছোট একটা ম্যাথ চলো, 26। আর একটা ক্রিয়েটিভ ম্যাথ আছে যেটা 2.2 এর ম্যাথ। 2.2 তে এই ধরনের ম্যাথ আছে, সেই অনুযায়ী এটা দেওয়া হয়েছে এখানে। হ্যাঁ, এখন চলো দেখো কি অবস্থা। স্যার, হ্যাঁ বলো। স্যার আপনার ক্যামেরা গুলো আছে ভাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ গুলা আসার কথা না তো, দেখা যাচ্ছে? স্যার এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে একটু গুলা আগেটা দেখতে পারছো নাকি? যেমনটা হয়েছে মনে হয়, তাই না? এখন চলো তাহলে এখন দেখো যে কি ওয়াজ সেলার সোল্ড এ ওয়াজ এত টাকা, লস 10%। ওয়াও, হোয়াট ওয়াজ দ্য লস আফটার সেলিং দ্য ওয়াজ? আচ্ছা, লসটা বের করতে বলছে, কিন্তু এখানে একটা কাহিনী বার আছে। বিতে দেখো কস্ট প্রাইস বের করতে বলছে, হোয়াট ইজ দ্য বাইং প্রাইস অফ দ্য ওয়াজ। তাহলে এতে আমরা কস্ট প্রাইস বের করতে পারবো না। কস্ট প্রাইস না বের করে আমাদের লস বের করতে হবে। কস্ট প্রাইস না বের করে আমরা লস বের করব। চলো শুরু করব। তাহলে এখন চলো, here loss 26 a number, here loss হলো 10%। তাহলে if cost price is টাকা 100, then selling price equals to টাকা 100 minus 10 equals to টাকা কত? 90। এখন চলো লস এর ম্যাথটা করব আমরা। তাহলে সেলিং প্রাইস 90, দেন লস কত? টাকা 10। কস্ট প্রাইস ছিল 100, সেলিং প্রাইস 90। তাহলে if selling price is টাকা 90, then loss টাকা 10, then loss is টাকা 10। তাহলে এখন চলো 10 টাকা লস। তাহলে if selling price is টাকা 1, then loss is টাকা 10/90। তাহলে if selling price is টাকা, then loss টাকা 10 into 625/90। একটা জিরো কাটা গেল, টাকা 625/9 equals to টাকা 9 4/9। একটু ক্যালকুলেশন করে দেখি। 9 625 54 85 9 9 81। ঠিক আছে, তাহলে অ্যান্সার লস টাকা 69 4/9 লস। দেখো এই টাকাটাই লস। তো দেখো আমরা লসটা পেয়ে গেছি এত টাকা। আমাদের কিন্তু কি বের করা লাগে নাই, কস্ট প্রাইস আসলে বের করা লাগে নাই, আমরা লস পেয়ে গেলাম। এখন আমাদের চেয়েছে বাইং প্রাইস বা কস্ট প্রাইস। ওকে, তাহলে কস্ট প্রাইস আছে কি? সেলিং প্রাইস প্লাস লস। এখন বি নাম্বারে যাও, দেখো কোন স্টাইলে করলাম। কস্ট প্রাইস বা বাইং প্রাইস না বের করে লস বের করে ফেললাম। এখন আসো বি নাম্বার,
এখন আমাদের কস্ট প্রাইসটা বের করতে বলছে, তাহলে কস্ট প্রাইস আমরা কিভাবে বের করব? দেখো, হ্যাঁ, বাইং প্রাইস, তাহলে সব কস্ট প্রাইস equals to selling price plus loss, selling price plus loss। তাহলে এখন আসো, টাকা 625 প্লাস 69 4/9, তাহলে এর সাথে প্লাস করে দাও, দেখো আমরা প্লাস করে দিলাম। ওকে, ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার, বির অ্যান্সার এতটুকু। আবার ডিটেইলস করলে করতে পারো, তাহলে অ্যান্সার পেলাম আমরা বিতে। এটা কস্ট প্রাইস টাকা 694 4/9। হ্যাঁ, এখন চলো সি নাম্বার করতে হবে। সেলিং প্রাইসটা বের করতে বলছে, 10% প্রফিট is to be gained by selling it, 10% প্রফিটে এখন সেল করতে হবে। এখন চলো কস্ট প্রাইসটা কত হলো? কস্ট প্রাইস এই টাকাটা, সি নাম্বার করতে গেলে কস্ট প্রাইস লাগবে। দেখো কস্ট প্রাইস সি যখন শুরু করবে তখন কস্ট প্রাইসটা আগে লিখে নাও। কস্ট প্রাইস equals to টাকা 694 4/9 equals to টাকা কত? একটু ক্যালকুলেটর ধরবি, ক্যালকুলেশনটা করে ফেলি। 694 into 9 equals to এত plus 4 equals to, okay, 6250/9। এখন চলো এটা সেল করব। তাহলে এখন আসো যে হেয়ার প্রফিট, সি নাম্বার করছি কিন্তু আমরা হেয়ার প্রফিট 10% প্রফিট, তাহলে কস্ট প্রাইস is টাকা 100, then selling price is টাকা কত হবে? এখন এই 100 এর সাথে 10 প্লাস হবে, একবারে আমি 110 লিখে দিলাম। সেলিং প্রাইস 10% প্রফিট, তাহলে 110 টাকা হবে। তাহলে if cost price is টাকা 1, then selling price is টাকা 110/100। এখন এটাই কস্ট প্রাইস, তাহলে এই কস্ট প্রাইস is টাকা 6250/9, then selling price is টাকা 11/100 into 6250 by কত? 9। তাহলে দুইটা জিরো চলে গেল, টাকা 6875 মাল্টিপ্লাই করে দাও বাই 9। তো এটাকে মিক্স ফ্র্যাকশনে করলে ওই যে একটু আগে করা হয়েছিল 763/8/9, তাহলে অ্যান্সার এটা। হ্যাঁ, আমরা কি পেলাম এখন বলো তো? সেলিং প্রাইস এত, 10% প্রফিটে সেলিং প্রাইস টাকা কত? টাকা 763/8/9। দেখো 10% প্রফিটে আমরা এটা সেলিং প্রাইস পেয়েছি। দেখো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? আমাদের কস্ট প্রাইস আগে বের করে নিয়ে আসা লাগছে, 10% প্রফিটে সিতে বলছে সেলিং প্রাইস। তাহলে 10% প্রফিট, কস্ট প্রাইস 100, সেলিং প্রাইস 100 + 10, একবারে আমি 110 লিখে দিয়েছি। 1 কস্ট প্রাইস দিস, সেলিং প্রাইস পেলাম। সেলিং প্রাইসটা বের করতে বলছে, 10% প্রফিটে সেলিং প্রাইস কত হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো এটা হচ্ছে সেলিং প্রাইস। ওকে।